ঘন কুয়াশার কারণে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের একাধিক স্থানে সড়ক দুর্ঘটনা রয়েছে। যাত্রীবাহী বাসও আহত কমপক্ষে 15। একদিন পার হলেও উদ্ধার হয়নি ব্রিজ ভেঙে তুরাগে পড়া ট্রাক। অতিরিক্ত ওজনের কারণেই দুর্ঘটনা। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচলে ভোগান্তি। রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে উঠল ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ। ধামাচাপা দিতে অর্থ ও চাকরির প্রলোভন। আমার বাবার বুক ফাটছে, পায়ের থেকে 2 পায়ের থেকে রক কাটা হয়ে গেছে ওনাদের। অধ্যাপক ডাক্তার মঞ্জুরুল আলমের মাধ্যমে অপারেশন করার কথা ছিল, উনি আসে নাই। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত খবর জানাবো আমি নাবিলা সোহার। ঘন কুয়াশার কারণে মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের একাধিক স্থানে সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত 15 জন। হাইওয়ে পুলিশ জানায়, ঘন কুয়াশায় ঢাকা ছিল মহাসড়ক। এতে ভোর থেকে সকাল 9টা পর্যন্ত শ্রীনগর ও সিরাজদি খান উপজেলায় এসব দুর্ঘটনা ঘটেছে। হাসারা, চালতিপাড়া, সিংপাড়া, আন্ডারপাস, ধলেশ্বরী টোল প্লাজার কাছে একাধিক বাস, প্রাইভেট কার ও পিকআপের সংঘর্ষ হয়েছে। উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিস। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। দুর্ঘটনার কারণে ব্যাহত হচ্ছে এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল। এ বিষয়ে আরো জানাতে মুন্সিগঞ্জ থেকে টেলিফোনে যুক্ত হচ্ছেন সহকর্মী আরাফাত রায়হান সাকিব। আরাফাত, কখন নাগাদ এই দুর্ঘটনা ঘটল? দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত জানাবেন, আর আহতদের এখন কি অবস্থা? সোহার, দেখুন, আসলে আজ সকাল থেকে কিন্তু আসলে বেশ ঘন কুয়াশা পড়ে ঢাকা মহাসড়কে এবং আশেপাশের এলাকায়, এবং এটি কিন্তু পদ্মা নদীর পাশে হয়। কিন্তু আসলে এই কুয়াশার যে তীব্রতা সেটি কিন্তু বেশ ঘন ছিল। সেক্ষেত্রে আসলে এই আসলে যান চলাচলের যে মহাসড়কটি, সেই মহাসড়কে কিন্তু একটি আবছা পরিবেশ তৈরি হয় এবং সকাল ভোর থেকে কিন্তু আসলে বেশ কিছু দুর্ঘটনা ঘটে এবং সর্বশেষ সকাল 9টা পর্যন্ত কিন্তু আমরা মোট 5টি স্থানে এখন পর্যন্ত দুর্ঘটনার তথ্য পেয়েছি। এর মধ্যে কিন্তু বাস, প্রাইভেট কার, পিকআপ সহ বিভিন্ন ধরনের যানবাহন রয়েছে এবং দুর্ঘটনা কবলিত যানবাহনের মধ্যে বাস এবং ট্রাকের সংঘর্ষ এবং বাস ও প্রাইভেট কারের সংঘর্ষের ঘটনা ঘটেছে হাসারাতে, এবং এছাড়াও কিন্তু সড়ক ব্যারিকেডের সাথে কিন্তু বেশ কয়েকটি যানবাহনের সংঘাতের ঘটনা ঘটেছে বলে আমাদেরকে হাসারা ফায়ার সার্ভিস এবং হাসারা হাইওয়ে থানা এবং শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্রে জানানো হয়েছে। এবং তারা যেটি বলছে যে আসলে মূলত যে ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে এবং এখন পর্যন্ত আসলে ঢাকা মাওয়া মুখী যে লেন রয়েছে সেই লেনে কিন্তু যান চলাচল ব্যাহত হচ্ছে এবং এই উদ্ধার তৎপরতা কিন্তু এখনো পর্যন্ত চলছে। এবং ফায়ার সার্ভিস বলছে যে আসলে বিভিন্ন যানবাহন, বিশেষ করে বাস থেকে কিন্তু এখন পর্যন্ত 15 জন যে যাত্রীকে তারা উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছে, শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে। আর আমরা এ বিষয়ে হাসারা হাইওয়ে থানার সাথে কথা বলেছি। তারা যেমনটি বলছে, আসলে মূলত এই যে ঘন কুয়াশার কারণে যে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু মূলত এই ঘটনা ঘটেছে এবং এক্ষেত্রে কিন্তু যেসব যানবাহন ছিল সেগুলোর কিন্তু অনেকটাই দুমড়ে মুচড়ে গিয়েছে। সামনের অংশ, কিছু বাসের পার্শ্ববর্তী যে রেল জানালা ছিল সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এক্ষেত্রে কিন্তু আসলে কাটা ছেঁড়ার মতো আহত হয়েছে যাত্রীরা। তবে এখনো পর্যন্ত কোনো দেখা যাচ্ছে যে নিহতের কোনো তথ্য আমরা পাইনি এবং তারা বলছে যারা আসলে আহত হয়েছে তাদেরকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং উদ্ধার তৎপরতা এখন পর্যন্ত চলছে বলে আমাদেরকে তারা জানিয়েছে। সোহার। আরাফাত, ধন্যবাদ আপনাকে। টঙ্গীতে দুর্ঘটনার একদিন পরও বেইলি ব্রিজ ভেঙে তুরাগ নদ পড়ে যাওয়া ট্রাক টেনে তোলা হয়নি।
দুর্ঘটনাস্থলে দেখা মেলেনি সড়ক ও জনপথ বা বিআরডব্লিউটি এর কর্মকর্তাদের। কখন উদ্ধার কাজ শুরু হবে তা বলতে পারছেন না কেউ। ব্রিজ মেরামতের বিষয়েও নেই অগ্রগতি। ট্রাক চালক আহত হলেও খোঁজ নেই হেল্পারের। দুর্ঘটনার পর থেকেই ব্যাহত ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল। ট্রাক চালকদের কামারপাড়ার মুন্নুগেট ও গণপরিবহন চালকদের ফ্লাইওভার ব্যবহারের পরামর্শ দিয়েছে হাইওয়ে পুলিশ। এখন সেখানকার কি অবস্থা সে বিষয়ে জানাতে ঘটনাস্থল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, ট্রাকটি তোলার কোনো উদ্যোগ কি চোখে পড়লো? ব্রিজ মেরামতের ব্যাপারে কি কেউ কোনো পদক্ষেপ নিয়েছে কিনা? সবশেষ কি পরিস্থিতি জানতে চাই। সোহান, প্রায় 30 ঘন্টা পর একটি সুসংবাদ রয়েছে। সেটি হচ্ছে ঘটনাস্থলে বিআইডব্লিউটিএ এবং বিআরটিএ রোডস অ্যান্ড হাইওয়ে দুটি সংস্থা কিন্তু ঘটনাস্থলে এসে তারা পর্যবেক্ষণ করছে আসলে কিভাবে এই ট্রাকটি উঠানো যায়, এবং রোডস অ্যান্ড হাইওয়ে সেটি বলছে যে আসলে এই বেইলি ব্রিজটি কিভাবে সংস্কার করা যায় সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা চলছে। কিছুক্ষণ আগে কিন্তু আমরা বিআইডব্লিউটিএ যে যুগ্ম পরিচালক রয়েছে তার সাথে কথা বলেছি। তিনিও কিন্তু বলছিল যে যদিও গতকাল ছুটির দিন ছিল সেক্ষেত্রে অনেকটাই তারা উদ্ধারের তৎপরতার বিষয়টা তাদের একটু বিভিন্নভাবে ঝামেলা সৃষ্টি হয়েছিল। তবে আজকে তারা বিআইডব্লিউটিএ এবং ট্রাফিক পুলিশ মিলে এটি সমন্বয়ে এটি উদ্ধারে তৎপরতা করছে। অর্থাৎ যদিও এটি বিআরডব্লিউটিএর আন্ডারে রয়েছে যে কারণে কিন্তু তারা কিন্তু অনেকটাই তৎপরতা দেখাচ্ছে। তবে এখন পর্যন্ত কিন্তু তারা উদ্ধারের জন্য যে আসলে বিভিন্ন সরঞ্জাম সেটি কিন্তু আসলে ঘটনাস্থলে আসলে যেহেতু ঊর্ধ্বতন কর্মকর্তা আসছে সেহেতু বলতে পারে যে আজকে নাগাদে এটি কার্যক্রম ধরার সম্ভাবনা রয়েছে। তবে আরেকটি বিষয় একটু দেখানোর চেষ্টা করি যে এই বেইলি ব্রিজের পাশে কিন্তু দুটি ব্রিজ রয়েছে। ঠিক এমনইভাবে দুটি ব্রিজ রয়েছে। এই ব্রিজ দিয়ে আসলে কিন্তু যাত্রী পরিবহন উভয়ই কিন্তু আসলে চলাচল করছে। গতকাল রাতে কিন্তু দুজন যাত্রী অর্থাৎ পথচারী এই বিদ্যুৎ না থাকার কারণে কিন্তু এখানে পড়ে যায়, যে কারণে কিন্তু বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে। এই রাস্তা চলাচল যত যাত্রী পরিবহনটা কিন্তু আমরা দেখছি গতকাল ভিন্ন রাস্তায় ব্যবহার করার কারণে বিশাল যানজট সৃষ্টি হয়েছে। এত করে যারা যাত্রী এবং পরিবহন রয়েছে তারা কিন্তু বলছিল যে অতি দ্রুত যেন এই বেইলি ব্রিজটি সংস্কার করে যেন উদ্ধার করা হয় সেই প্রত্যাশা করছে। পলাশ, ধন্যবাদ আপনাকে। রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে উঠেছে ডাক্তারের ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ। শনিবার গভীর রাতে হট্টগোল শুরু করেন নিহতের স্বজনরা। তাদের অভিযোগ, হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হলেও অপারেশনের আগে সুস্থ ছিলেন মোশাররফ হোসেন। সন্ধ্যায় তার মৃত্যু হলেও জানানো হয় রাত 9:30টায়। অর্থ ও চাকরির বিনিময়ে ঘটনা ধামা চাপা দেওয়ার প্রলোভন দেখানোরও অভিযোগ তোলেন স্বজনরা। মোশাররফ হোসেনের হাস্যোজ্জ্বল এই মুখটা শনিবার দুপুরের কিছুক্ষণ পরই গ্রিন লাইফ হাসপাতালের অপারেশন থিয়েটারে প্রবেশ করেন তিনি। তবে অস্ত্রোপচার শেষে তার নিথর দেহ বের করে আনা হয়। বুকে ব্যথা নিয়ে 1 সপ্তাহ আগে গ্রিন লাইফ হাসপাতালে ডাক্তার দেখান মোশাররফ হোসেন। এ সময় দ্রুত ওপেন হার্ট সার্জারির পরামর্শ দেন ডাক্তার। তারই ধারাবাহিকতায় শনিবার হাসপাতালে ভর্তি হন তিনি। দুপুরের পর নিজেই হাসতে হাসতে অপারেশন থিয়েটারে প্রবেশ করেন। তবে স্বজনদের কাছে ফেরা হলো না মোশাররফ হোসেনের। স্বজনদের দাবি, অপারেশনের আগেও দিব্যি সুস্থ ছিলেন মোশাররফ। তবে মৃত্যুর পর হাসপাতাল কর্তৃপক্ষ আশ্রয় নেয় ছলছাতুরির। অভিযোগ, রোগী মারা যাওয়ার 3 ঘন্টা পর জানানো হয় স্বজনদের। তাছাড়া ঘটনা ধামাচাপা দিতে অর্থ ও চাকরির প্রলোভন দেয়া হয়। অধ্যাপক ডাক্তার মঞ্জুরুল আলমের মাধ্যমে অপারেশন করার কথা ছিল, তো উনি আসে নাই। যখন আমার বাবাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল, তার অ্যাসিস্ট্যান্ট এবং তার মেডিকেল আরও যারা ছিল তাদের মাধ্যমে তারা অপারেশন কাজ চালাইছে। ওনারা আমার বাবার বুক ফারছে, দুই পায়ের থেকে রক কাটা হয়ে গেছে ওনাদের, কিন্তু সার্জন তখনও আসে নাই। আমি যখন জিজ্ঞেস করতেছি তখন আমার ওনারা এই উত্তরটা দিচ্ছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসায় অবহেলা মানতে নারাজ। বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে অপারেশন হয়েছে দাবি তাদের। রেডি করা এটা তো সবসময় সার্জনের লাগে না, এখানে টিম যারা থাকেন তারপর অ্যানাস্থেসিয়া দেওয়ার না সার্জন এগুলো পেশেন্টকে আগে বেডে তোলে, পজিশনিং করে, এর আগে অনেক কাজ আছে। আমি জানি না কি আমাদের একজন নার্সিং পরে ও কিন্তু ছিল, এটা হতে পারে যে কি সার্জন ঢোকার আগে কিছু প্রাইমারি প্রিপারেশন থাকে। এ ঘটনায় গ্রিন লাইফ হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি দেখছে পুলিশ। অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তারা।
ওনাদের যদি এই ব্যাপারে এই মৃত্যুর ব্যাপারে কোনো অভিযোগ থাকে সেই অভিযোগ যদি ওনারা দেয় আমরা লফুল অ্যাকশনে যাব। এই মৃত্যুর ব্যাপারে তো আমি কিছু বলতে পারবো না, কারণ এটা টেকনিক্যাল বিষয়। আপনি চেষ্টা করছেন কিনা যে মানে এই ঘটনাটা? না, অলরেডি আমরা ডেড বডি আমরা অলরেডি বের করে দিছি, ডেড বডি অলরেডি গাড়িতে আছে, ওনারা নিয়ে যাবে ডেড বডি। রাতেই হাসপাতালে হট্টগোল শুরু করেন নিহতের স্বজনরা। অপারেশন সংশ্লিষ্ট ডাক্তার এবং হাসপাতালের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান তারা। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। নরসিংদীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হুমায়ুন কবির নামে এক ছাত্রদল কর্মী। শনিবার রাতে সদর উপজেলার পাঁচতোনায় হয় এ ঘটনা। নিহত হুমায়ুন কবির মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সদস্য। স্বজনরা জানান, এলাকায় ব্যাডমিন্টন খেলার সময় তাকে ডেকে নেয় কয়েকজনের পর গুলি করে পালিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে হুমায়ুনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশের ধারণা, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড। হুমায়ুনের বিরুদ্ধে মাদক সহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। বলতেছে কোন সাইডে গেলে ভালো হইব, তারা কাকায় বলতেছে আপনারা মোড়ে দাদান ভালো হইব। তারপরে গেছে গায়েরা, সামনে গিয়ে আবার ঘুরে আবার আইছে। একটা গুলি ছিল বুকের নিচের অংশে, আর একটা গুলি ছিল মাথার পিছনের দিকে। আর তাকে পরীক্ষা নিরীক্ষা করে আমরা ব্রড ডেড অবস্থায় পাই। সাগরে নিম্নচাপের প্রভাবে শনিবার বৃষ্টির পর বেড়েছে শীতের দাপট। তবে আজ সকাল থেকে বরিশাল, সাতক্ষীরা সহ কোথাও বৃষ্টির খবর মেলেনি। দেখা মিলেছে সূর্যের। আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপটি পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে উত্তর পূর্বে অগ্রসর হয়ে ক্রমেই দুর্বল হচ্ছে। দূরবর্তী সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে। তাপমাত্রা পারদ নিম্নমুখী, এতে দেশ জুড়েই শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। দুদিন পর আবারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার এলে গোপালগঞ্জ শহরের চৌরঙ্গি এলাকায় গরম কাপড়ের পসরা সাজিয়ে বসে শিক্ষার্থীরা। শতাধিক দোকান থেকে পছন্দ মতো কাপড় বেছে নিচ্ছেন ক্রেতারা। কম দামে পণ্য পেয়ে ক্রেতারা যেমন খুশি, তেমনি বেচাকেনা ভালো হওয়ায় খুশি অস্থায়ী এসব দোকানিরাও। উত্তরের হিমেল বাতাসে অনুভূত হচ্ছে কনকনে শীত। তার উপর মেঘাচ্ছন্ন আকাশে দুদিন ধরে দেখা নেই সূর্যের। এই অবস্থায় গোপালগঞ্জে জমে উঠেছে শীতবস্ত্রের ব্যবসা। অস্থায়ী দোকানে ভিড় জমাচ্ছেন নানা বয়সী ক্রেতারা। ভারী শাল, সোয়েটার, কানটুপি সহ শীতের কাপড়ের চাহিদা বেশি। সুলভ মূল্য হওয়ায় দামি বিপণী বিতানের তুলনায় ফুটপাতের দোকানে ভিড় করছে সীমিত আয়ের মানুষ। দাম একটু কমে আসে, এই কারণে এই জিনিসগুলো নিয়ে গরিবদের জন্য, স্বাভাবিক মানুষদের জন্য ভালো। মার্কেটে যেই প্রাইসটা তার থেকে এই প্রাইসটা অনেক কম, তার জন্য আমাদের কিনতে ভালো হয়, সুবিধা। শনিবারে বন্ধর দিন এই মালটা সাপোর্ট আপনি দোকানে কিনতে গেলে 500 টাকা, এখানে দেখা গেল আপনার 400, 350। শহরের সব ধরনের পোশাকের দোকান বন্ধ থাকে শনিবার। এই দিন ফুটপাতে দোকান সাজিয়ে বসেন শিক্ষার্থীরা। শীতের কাপড় বিক্রি করে লেখাপড়া আর হাত খরচ জোগাড় করছেন তারা। কম রেটে বা আমাদের খুব সীমিত লাভে কিন্তু এটা আমরা পরিচালনা করি এবং দেখা যায় আমাদের কিন্তু কাস্টমারের চাহিদাটাও বেশি। আমরা ঢাকা থেকে পাইকারি রেটে ক্রয় করি এবং খুব সীমিত লাভে আমরা এখানে সেল করি। দেখা যায় স্টুডেন্টের পাশাপাশি বিভিন্ন শ্রেণীর লোকজন আমাদের কাছ থেকে কিনে। এই যে মালগুলো দেখতেছেন, এই মালগুলো আসলে দোকানের ভালো মাল, কিন্তু আমরা অনেক চিপ রেটে, একদম চিপ রেটে দেই বিদায় আমাদের কাছ থেকে মানুষ কেনে। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত জমজমাট থাকে শীতবস্ত্রের অস্থায়ী দোকানগুলো। সাইফ আহমেদ, যমুনা নিউজ। গান আর সুরের মূর্ছনায় মুগ্ধতা ছড়ালেন একুজ অফ রেভলিউশন কনসার্টের মধ্যমণি সুরসম্রাট রাহাত ফাতে আলী খান। মাতালান স্টেডিয়ামে আগত ঢাকার হাজারো সঙ্গীতপ্রেমীদের। গাইলেন ওরে পিয়া, মেরে রাশকে কামার, আফরিন আফরিনের মতো জনপ্রিয় 12টি গান। তবে নেননি কোনো পারিশ্রমিক। মূলত শহীদ পরিবার এবং আহত ব্যক্তিদের সহায়তায় সংগ্রহ করা হচ্ছে তহবিল। সেই সাধু উদ্যোগেই ছিল এই কিংবদন্তির ছোট্ট অবদান। এই কনসার্টে আলো ছড়ান দেশের প্রথম সারির ব্যান্ড আর্টসেল, চিরকুট ও সিলসিলা। দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে রাত 10:45 মঞ্চে ওঠেন উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী রাহাত ফাতে আলী খান। সুরের মঞ্চনায় তখন বুঁদ হয়ে যান আর্মি স্টেডিয়ামে উপস্থিত দর্শক শ্রোতারা। তুনা জানে দিয়ে শুরু, এরপর মেরে রাশকে কামার, আফরিন আফরিন, মাস্তে কালান্দার। গাইলেন একের পর এক সব বিখ্যাত গান। সুরের তালে মন্ত্রমুগ্ধ দর্শক শ্রোতারা।
একটি দুটি নয়, একে একে পরিবেশন করলেন 12টি গান। ভেরি নাইস, ইটস আ ম্যাজিক্যাল নাইট। মানে আমার ধারণা যত আর্টিস্ট আসছে বাইরের, ওদের সবারই একটা কোনো না কোনো কম্পিটিটর আছে, তাদের দেশে হোক আমাদের দেশে হোক, কিন্তু আসলে মানে রাহাত ফাতে আলী খানের কোনো কম্পিটিটর কোথাও নাই। এক্সিলেন্ট, প্রত্যেকটা সং আমি এটা আগে ইউটিউবে শুনতাম, স্পটিফাইতে শুনতাম, রিয়েল লাইফে শোনার এক্সপিরিয়েন্সটা অনেক ডিফারেন্ট। আমরা যতটুকু এক্সপেক্ট করছিলাম তার থেকে অনেক বেশি আমাদের অর্গানাইজাররা প্রোভাইড করে ফেলছে। জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে নিহত পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে শনিবার আর্মি স্টেডিয়ামে আয়োজন করা হয় ইকোস অফ রেভলিউশন কনসার্ট। চ্যারিটি কনসার্টে মঞ্চ মাতান এই সুরের জাদুকর। কিংবদন্তি এই শিল্পীর গান সরাসরি উপভোগ করতে কানায় কানায় পরিপূর্ণ ছিল স্টেডিয়াম। ছোটবেলা থেকে যে গানগুলো শুনে আসছি ওগুলো আমাদের জন্য অনেক আবেগ আপ্লুতময় গান, আর আজকে তাকে সামনাসামনি দেখে আমি অনেক আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি, অনেক বেশি এক্সাইটেড লাগছে। এখানে রাহাত ফাতে আলী খান সাহেবের কনসার্ট দেখতে এসেছি, এটা আমাদের কাছে সবার কাছে অনেক বেশি মনোমুগ্ধকর। ইট ওয়াজ আ গ্রেট এক্সপেরিয়েন্স। আজকের রাতের কথা অলওয়েজ মনে থাকবে। থ্যাঙ্কস রাহাত ফাতে আলী খান, থ্যাঙ্কস। এর আগে দুপুরে কাওয়ালি ব্যান্ড সিলসিলার সঙ্গীতের মাধ্যমে শুরু হয় কনসার্ট। একে একে মঞ্চ মাতান জনপ্রিয় র্যাপ সঙ্গীত হান্নান ও শেজান, ব্যান্ড চিরকুট ও আর্টসেলের শিল্পীরা। দুপুর থেকেই সঙ্গীত প্রেমীদের মাতিয়ে রাখেন তারা। কনসার্টের বিরতিতে মঞ্চে আসেন জুলাই আগস্টের বিপ্লবের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। এছাড়া শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ, আহত গাজী আতিকুল, খোকন চন্দ্র সহ নিহত ও আহতদের স্বজনরা মঞ্চে উপস্থিত ছিলেন। এ সময় গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনার বিচারের দাবি জানান তারা। আমাদেরকে কেউ কোনো ইনফ্লুয়েন্সের মাধ্যমে আমাদেরকে ডিভাইড করতে পারবে না। গণ অভ্যুত্থানকে যেভাবে আমরা সফল করেছি, আমরা বাংলাদেশের এই সংস্কার প্রক্রিয়াটিকেও আমরা সেভাবেই সফল করব। এই ফ্যাসিস্ট খুনি হাসিনাকে যে কোনো বিনামূল্যে হোক দেশের মাটিতে এনে লাখো লাখো জনতার মাঝখানে ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যাকাণ্ড দেওয়ার জন্য যেভাবে হাকি মানুষকে গুলি করে হত্যা করে, ঠিক সেভাবে আমার চোখের সামনে আমার ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে। এই অভ্যুত্থান আমাদের শিখিয়ে দিয়ে গিয়েছে, এই বাংলাদেশ থেকে পূর্বের এবং আগামী যে কোনো ফ্যাসিস্টকে যদি আমরা তাড়াতে চাই, কিংবা যে কোনো ফ্যাসিস্টের উত্থান যদি ঠেকাতে চাই, আমাদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। আয়োজনের শুরু থেকেই সহযোগিতার হাত বাড়িয়েছিলেন পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ, তাই কনসার্টেও ছিল তার প্রাণবন্ত উপস্থিতি। ইকোস অফ রেভলিউশনে যোগ দেন অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টাও। আজকে যে সফলভাবে এরকম মানের একটা আন্তর্জাতিক সংযোগ সৃষ্টি করতে পেরেছে, তার জন্য আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের কাছে আমরা ওয়াদা করছি, খুনি হাসিনার বিচার এই মাটিতে হবে, খুনি হাসিনার বিচার এই মাটিতে হতেই হবে, না হলে আমরা থামবো না। যদি আবারও লড়তে হয় লড়বো, যদি মরতে হয় মরবো, তবে বাংলাদেশের মানুষ যেই স্বপ্নের বাংলাদেশ চায় সেটা আমরা অবশ্যই করব। জুলাই আগস্টের আন্দোলনে আহতদের পাশাপাশি ইকোস অফ রেভলিউশন চ্যারিটি কনসার্ট উপভোগ করেন নিহত শতাধিক পরিবার। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা কবলিত এলাকায় আছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। একটু রাব্বির কাছে যেতে চাই এই মুহূর্তে। রাব্বি, আপনার কাছে জানতে চাই যে এই যে দুর্ঘটনাটা ঘটেছে সেটা কখন নাগাদ ঘটেছে এবং আহতদের এখন কি অবস্থা, সবশেষ পরিস্থিতি জানাবেন। সোহার, ঘন কুয়াশার কারণে ভোরের দিকে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে এবং এই দুর্ঘটনায় প্রায় বেশ কয়েকটি বাস ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে হাইওয়ে থানা পুলিশ আছে এবং তারা যেমনটা বলছেন যে একসাথে 7-8টি পরিবহন একের পর এক এই একটার পেছনে আরেকটার ধাক্কা লাগায়। আপনি দেখতেই পাচ্ছেন অ্যানা পরিবহনের পেছনে আরো 2টি পরিবহন আছে। যে এই বাসগুলো আসলে সকালবেলা তারা যাচ্ছিল নির্ধারিত গন্তব্যে, ঠিক গন্তব্যে যাওয়ার সময় আসলে একটি কাভার্ড ভ্যান রাস্তায় দাঁড়িয়েছিল বা যান্ত্রিক ত্রুটির কারণে কাভার্ড ভ্যানটি নষ্ট হয়ে যেতে পারে,
কি কারণ সেটি এখনো পরিষ্কার নয়। তবে হাইওয়ে পুলিশ বলছে যে সেই কাভার্ড ভ্যানটির কারণে একটার পর একটা গাড়ি পেছনে ধাক্কা লাগে এবং ধাক্কা লাগার পর এখানে বিশেষ করে ড্রাইভার, সুপারভাইজার, মানে বাসের যারা সামনে থাকে, আপনি জানেন যে পাইলট এবং সুপারভাইজার, সহকারী হেল্পার তারাই সামনে থাকে, তারাই কিন্তু আহত হয়েছে, তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। আহতের সংখ্যাটা হাইওয়ে থানা পুলিশ বলছে যে 4 থেকে 5 জন। তবে ফায়ার সার্ভিসের যারা সদস্য আছেন, যারা উদ্ধার কাজটি চালিয়েছেন, তারা বলছেন যে 14 থেকে 15 জন যাত্রী এবং সেই সাথে গাড়ির যারা স্টাফ আছেন তারা আহত হয়েছেন। সব মিলিয়ে যদি বলি যে এখানে যান চলাচল স্বাভাবিক আছে, রাস্তার এক পাশ কিন্তু ওপেন আছে এবং সেই সাথে এখানে পুলিশ খুব তাৎক্ষণিকভাবেই এই যান চলাচল এবং গাড়িটি উদ্ধার করে নিকটস্থ জায়গায় নিয়ে যাওয়া কিন্তু তারা চালাচ্ছে। সোহার, অতিরিক্ত কুয়াশার কারণে ঘটে যাওয়া দুর্ঘটনার সবশেষ জানাচ্ছিলেন রাব্বি, ধন্যবাদ আপনাকে।